তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন প্রতিহতের ঘোষণা দেওয়া দল বিএনপি 2015 সালের জুলাই থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং গত বছর নভেম্বর থেকে সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কথা বলছে। গত বছর নভেম্বরে খালেদা জিয়া যথাসময়ে এর রূপরেখা দেওয়ার কথা বললেও এখনো সেই রূপরেখা আসেনি। অথচ দলের শীর্ষ নেতারা বলে আসছেন নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে, আর তাদের প্রস্তাব না মানলে আন্দোলনে যাবেন তারা। আবার সহায়ক সরকারের গঠন প্রকৃতি সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা না দিয়েই ক্ষমতাসীন দলকে সংলাপে বসার দাবিও জানাচ্ছেন তারা। সংলাপ না হলে আন্দোলনের হুমকিও দিচ্ছেন কেউ কেউ। আওয়ামী লীগও বলে আসছে তত্ত্বাবধায়কের মতোই নির্বাচনকালীন সহায়ক সরকার অসাংবিধানিক, আর সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনে কাউকে ডেকে আনবে না তারা। কাজেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন করতে হবে বিএনপিকে। বিএনপির নানা তরফে যখন অনানুষ্ঠানিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচনে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত সহায়ক সরকারের রূপরেখা এবং তা আদায়ে দলের পরিকল্পনা দলটির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের সাথে চূড়ান্ত করেই লন্ডন থেকে ফিরবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া, তখন ক্রমাগতভাবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বলছেন আগামী নির্বাচন বানচাল করতেই খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন। সহায়ক সরকারের কোনো স্পষ্ট ধারণা ছাড়া এই নিয়ে আলোচনার প্রস্তাব বা আন্দোলনের হুমকির অর্থ কি? দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে 3.5 বছর ধরে পার্লামেন্টের বাইরে থাকা দল বিএনপি আবারও নির্বাচন বানচাল করতে চাইছে। আওয়ামী লীগের সকল নেতার সম্মিলিত এই অভিযোগেরই বা ভিত্তি কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকে। ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আপনি নিজেও বলেছেন এবং খালেদা জিয়া লন্ডন রওনা হবেন শোনা যাবার পর থেকে আজকে পর্যন্ত আপনাদের মানে একেবারে শীর্ষস্থানীয় নেতাদেরই কেউ না কেউ প্রতিদিনই লন্ডনে একটা ষড়যন্ত্র হচ্ছে, লন্ডনে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হচ্ছে, লন্ডনে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে, এমন একটি ধারণা আপনারা প্রকাশ করছেন। কিসের ভিত্তিতে আপনাদের মনে হয় যে বিএনপি নির্বাচন বানচাল করতে চাইবে? আমরা নির্বাচন বানচাল করতে চাইবে এটা আমরা মনে করি এই কারণে যে তারা চাচ্ছে যে আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনের বিপুল জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল এবং সরকার গঠন করে মানুষের কাছে যে প্রতিশ্রুতি ছিল যে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, প্রতিষ্ঠিত জিনিসপত্রের দাম আমরা কমিয়ে নিয়ে আসবো, খাদ্যশস্যের সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং আমরা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন খাতে অবকাঠামো, ভৌত অবকাঠামো, রাস্তাঘাট, বন্দর, এবং আমি মনে করি গত 8.5 বছরে, প্রথম মেয়াদে 5 বছর, দ্বিতীয় মেয়াদে 2 বছরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। সকল উন্নয়ন দৃশ্যমান সারা পৃথিবীতে। এটি 3.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, প্রথম মেয়াদে 5 বছর, দ্বিতীয় মেয়াদে 3.5 বছর। এই সাফল্যের কারণে আমি মনে করি দেশের জনগণ আওয়ামী লীগকে, এই সরকারকে সমর্থন দিচ্ছে এবং আন্তর্জাতিক মহলে যেমন দেশেও মিডিয়া বিভিন্ন জায়গায় এটি খুবই প্রশংসিত। সরকার পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগের ভুল ভ্রান্তি হয়নি তা না, অনেক দুর্বল দিকও আছে। সার্বিক বিবেচনায় আমি মনে করি আমাদের অনেক সাফল্য রয়েছে। এবং আপনি জানেন যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই দেশে এসেও, প্রেসিডেন্ট ওবামা পর্যন্ত তার নিজের বাপের জন্মস্থান কেনিয়াতে গিয়ে সে বলেছে যে হি রেফার্ড বাংলাদেশ, যে বাংলাদেশে যাও তোমরা দেখো যে একটা দারিদ্র্যপীড়িত দেশ কিভাবে দারিদ্র্য সীমা থেকে উপরে উঠে আসছে। তো এই সকল বিবেচনায় আমি মনে করি আগামী নির্বাচনটি আওয়ামী লীগের জন্য খুবই সম্ভাবনার এবং ইতিবাচক। তো এইরকম একটা প্রেক্ষিতকে সামনে রেখে বিএনপি চিন্তাই করা স্বাভাবিক না যে 2014 5-এর নির্বাচনের মতোই নির্বাচনটিকে তারা আবার 5 জানুয়ারি নির্বাচন তো তারা বানচাল করতে পারলো না। তারা ঘোষণা দিল বর্জনের, তারপর প্রতিহত করার। নির্বাচন আপনারা করলেন, 3.5 বছর ক্ষমতায় আছেন, মেয়াদ শেষে নির্বাচন দেবেন 2018 শেষে। আমরা তো বলেছি, নেত্রী কথাও বলেছেন যে উনি এমন নির্বাচন 2019-এ বা 18 শেষের দিকে এমন নির্বাচন চান না যে নির্বাচনটি 14-র মতো প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি এটা তো তার একদম আন্তরিক একটা
উচ্চারণ, অনেক আন্তরিক। আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2014 নির্বাচনের আগেও স্বপ্রণোদিত হইয়া তিনি বিএনপির চেয়ারপারসনকে টেলিফোন করেছিল, কথা বলেছে 38 মিনিট ধরে। তারপরেও দেখেন যখন ওনার ছোট ছেলে কোকো মারা যায়, তখন উনি কিন্তু দেখতে গিয়েছিলেন, দেখা করতে গিয়েছিলেন। এটা বাংলাদেশের শাশ্বত সৌজন্যের একটা একদম আন্তরিক একটা তারপরে উনি তার সাথে দেখা করতে পারেন নাই। আমার আজকের বিশেষ কৌতূহল যে লন্ডনে কি ষড়যন্ত্র হতে পারে। যেমন আজকেও ওবায়দুল কাদের বলেছেন যে লন্ডনের তৎপরতার খোঁজ খবর না হচ্ছে, মানে লন্ডনে গিয়ে কেন বিএনপি কে নির্বাচন বানচাল করতে হবে? লন্ডনে গেলে কি বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে? না, বেগম খালেদা জিয়া একজন মা, তার আবেগ থাকতেই পারে সন্তানের জন্য, এটি স্বাভাবিক। মা হিসাবে তার মমতা মায়া ছেলের জন্য থাকবে, দেখা করতে গেছে, এটা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আমাদের ভয় হয় কোথায়, আমাদের আতঙ্ক কোথায়, আমাদের কনসার্ন কোথায়? আমাদের কনসার্ন হলো যে সন্তান খালেদা জিয়ার বড় ছেলে যখন এই বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত 4 দলীয় ঐক্য জোট করে জামাতের সাথে করে ক্ষমতায় ছিল, সেই ছেলে কিন্তু তখন ক্ষমতা থেকে বলেছে, জামাতের সাথে ঐক্যকে বলেছে যে জামাত এখনো বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে জামাত এদেশের লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিতে সহযোগিতা করেছে পাক বাহিনীকে, এদেশে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, সেই জামাতকে বলেছে যে একই ফুলের একই অঙ্গের দুইটা জামাত এবং একই বৃন্তের দুটি ফুল, একই বৃন্তের দুটি ফুল। জামাত এবং বিএনপি ধারণা করতে পারেন যে আপনি এই প্রসঙ্গ তুললে আমাকে অবশ্যই মনে করিয়ে দিতে হবে যে গতকালও ওবায়দুল কাদের বলেছেন যে জামায়াতের নেতাদের পুত্র সন্তান নিয়ে আবার আপনাদের কোনো পুত্র কন্যাদের নিয়ে আবার আপনাদের কোনো আপত্তি নাই। আমি কথাটা শেষ করি, ওই প্রসঙ্গে আমরা পরে কথা বলতে পারবো। যে সন্তান যিনি ক্ষমতায় থাকার সময় এদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন কায়েম করেছিল, সেই সময় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি এগুলোর কেন্দ্রবিন্দু হয়েছিল হাওয়া ভবন। সরকারের একটা প্যারালাল সরকার চলেছে দেশে এবং সকল দুর্নীতি এবং সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হয়েছিল। সেই সন্তানের সাথে কি আলাপ করতে যাচ্ছেন, কি করবেন, আমরা ইয়েতেও দেখেছি যখন 2014 এই নির্বাচন বানচালের আন্দোলন চলছিল, এই গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে, পুলিশের মাথা থেতলিয়ে দিচ্ছে। আবার আমরা দেখছি 2015 সালে 3 মাস একটানা হরতাল অবরোধের নামে কি সন্ত্রাস না করেছে, কি বিভৎস, কি বর্বরচিত, নিষ্ঠুরতম। 150 জন মানুষকে খালি জীবন্ত দগ্ধ করেছে, 1000-এর মতো বেশি মানুষ আপনার আগুনে দগ্ধ হয়েছে, গাড়ি ঘোড়া হাজার হাজার গাড়ি পুড়িয়েছে। এই যে সন্তান, তার নিয়ে আমাদের অবশ্যই কনসার্ন রয়েছে যে তার সাথে কি পরামর্শ করবে, কি ধরনের রাজনীতি আবার বাংলাদেশে তারা করবে, সেটি আমাদের কনসার্ন। উদ্বেগ থেকে আপনারা নিয়মিতভাবে এই কথা বলছেন? আমরা উদ্বেগ থেকেই করছি। জি, তবে নির্বাচন বানচাল করলে বিএনপির কি লাভ হতে পারে সেই বিষয়ে আপনাদের কি সমীকরণ, সেটা শুনবো আপনার কাছে। কিন্তু আমি তো বললাম যে জি, কিন্তু নজরুল ইসলাম খান, আমি যদি ঠিক বুঝে থাকি ডক্টর রাজ্জাকের কথা, যে তারা মনে করছেন যে একরকমের 2008-এ যে বিপুল জনপ্রিয়তা নিয়ে একটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, 2014-তে আপনারা সেটা হতে দেননি। আপনারা 2018 বা শেষে বা 19-এর শুরুতে যে নির্বাচন হতে যাচ্ছে তা হতে না দিতেই একটা বানচালের ষড়যন্ত্র করছেন। এই উদ্বেগটা নিয়মিতই প্রকাশ করছে আওয়ামী লীগকে এই কারণে যে আপনারা নির্বাচন করবেন কি করবেন না সেই বিষয়টি পরিষ্কার করছেন না। ধন্যবাদ রাজ্জাক ভাইকে, ধন্যবাদ। কিছু কথা ভালোই বলেছেন উনি। উনি বলেছেন 2008 সালে বিপুল সমর্থনে আসছেন, 14 সালের কথা বলেন নাই, থ্যাঙ্কস, যেটা আসলে তো নির্বাচনই হয় নাই। আর সেই ক্ষমতা আসার পরে গত এই 8.5 বছরে তারা আইনের শাসন কায়েম করেছেন, তারপরে দ্রব্যমূল্য কমানোর যে প্রতিশ্রুতি সেটা পূরণ করেছেন, ভৌত অবকাঠামো অনেক উন্নয়ন করেছেন। এই যে কথাগুলি আর কি, যার জন্য জনগণ ভীষণ খুশি তাদের উপর। এবং 2014-র মতো আবার বিজয়ী হয়তো করবে তাদেরকে, এটা নিয়ে বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত এবং সেই কারণেই বিএনপি হয়তো এটা আবার বানচাল করার চিন্তা করতেছে। এটাই কোন মূল কথার মধ্যে এটাই আসছে আর কি।
আরেকটা যেটা আসছে সেটা হলো যে তারেক রহমান খুব একটা ভালো লোক না আর কি, অনেক বিভৎস কাজ ইত্যাদি যেটা বললেন উনি, বিভৎস কাজগুলির দৃষ্টান্ত যখনকার 2015, তার বহু আগে থেকে কিন্তু তারেক রহমান দেশের বাইরে, তারেক রহমান দেশে নাই, হাওয়া ভবনও নাই। না, উনি 2001-এর আপনাদের ক্ষমতার সেই সময়টির সময় কথা 150 জন মারা গেছে বলেন না না, না, এটা বলছেন 2014 পরের কথা। এর পরের কথাই বলেছেন। উনি পরের কিন্তু কথা আমরা বলছেন, কিন্তু আগের কথা টেলিফোনিক- বলেন নাই। টেলিফোনিক কিছু কনভারসেশন এখানে নির্দেশ দিয়েছেন, সেগুলো রেকর্ড কিন্তু আমরা দেখেছি মিডিয়াতে। তারেক লন্ডন থেকে বসে এই ধরনের ইউটিউবে অনেক কিছু আছে, পুলিশরা দাবি করতেছে যে সরকারকে তারাই ক্ষমতায় নিয়ে আসছে, এগুলো আছে আর কি ইউটিউবে, ওগুলো বিশ্বাস করলে মুশকিল। গত কয়েকদিন আগে অনলাইনে বেগম খালেদা জিয়া আইএসআই প্রতিনিধির সঙ্গে মিটিং করতেছে, এরকমও আসছে, এরকমও মানে এখন তো ফটোশপ করে তো করা যায় সবই আর কি। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আইনের শাসন কতখানি বাংলাদেশে কায়েম হয়েছে এটা বাংলাদেশের জনগণ খুব ভালো বোঝে। যে পরিমাণ গুম খুন, যে পরিমাণ মিথ্যা মামলা, হয়রানি ইত্যাদি হচ্ছে, এবং আজকেও আপনাদের টিভি চ্যানেলে দেখতেছিলাম 4 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গতকাল আসছে শ্রমিক লীগের নেতা বগুড়ায়, তার ওয়াইফও, তো সেও না, এত পাওয়ার তাদের আর কি, যে তার স্ত্রী তাদেরকে মাথা নেড়া করে দিয়ে দিছে আর কি। এরকম প্রতিদিন এরকম খবর আসতেছে। কাজে আইনের শাসন কতখানি বাংলাদেশের জনগণ ভোগ করতেছে এটা তো আমরা দেখছি আর কি। আর দ্রব্যমূল্য কি পরিমাণ কমেছে বা বেড়েছে এটা তো দৃষ্টান্তের ব্যাপার আর কি। কয় টাকা সের চাল ছিল আর এখন কয় টাকা সের চাল খাচ্ছে মানুষ। অন্যান্য সব জিনিসের দাম কত ছিল এখন থেকে 5-10 বছর আগে, আর এখন কত, এটা তো দৃষ্টান্তের ব্যাপার। রাজা ভাই খাদ্যমন্ত্রী ছিলেন আর কি, যদিও তার সময় এত বাড়ে নাই আর কি, এখন আরো বেশি হয়েছে আর কি। আর ভৌত অবকাঠামো, হ্যাঁ কিছু দৃশ্যমান উন্নয়ন হয়েছে আর কি, কিন্তু এরশাদ সাহেব তাদের ক্ষমতার অংশীদার, স্বৈরাচার এক সময়ের। উনি বলেছেন আর কি যে উন্নয়নের মহাসড়কে এখন শুধু পানি, আমরা না, এটা তাদের ক্ষমতার অংশীদার, তারা বলেছে আর কি। এই নিয়ে যদি জনগণ খুব সন্তুষ্ট হয়ে থাকে এবং তাতে তাদের বিজয়ের নিশ্চিত সম্ভাবনা, সেই কারণে আমরাই নির্বাচন বানচাল করার চিন্তা করতেছি, তাহলে যে কথার ভিত্তিটাই সঠিক না আর কি, তার কনক্লুশনও সঠিক না হওয়ারই স্বাভাবিক আর কি। আসলে এটা কোনো কারণ হতেই পারে না আর কি। আর একটা হলো যে এখন তো তারা ক্ষমতা আছে, যে কোনোভাবেই হোক একটা নির্বাচন হইলেই না আমাদের যাওয়ার সম্ভাবনা। নির্বাচন না হইলে আমাদের লাভ কি? নির্বাচন না হলে তো তারা আছে, তারাই থাকবে, এবং তারা আরেকটা ওরকম 2014 সালের মতো নির্বাচন দেখায়। এবার গতবার 153 জন বিনা ভোটে পাস, এবার নয় 253 জনকে বিনা ভোটে পাস করায় নিয়ে চলে যাবে। কিন্তু আমাদের লাভ তো নাই কিছু। কাজেই আন্দোলন করবেন না না, আন্দোলন, আমরা তো আন্দোলন না রে ভাই, আমরা তো গতবার ব্যর্থ হয়েছে, এবার ব্যর্থ হবেন না। আমরাও তো ওই কিছু শখ আহ্লাদ তো আমাদেরও আছে নাকি, আপনাদের মতো আর কি, যে সাদ আল্লাহ তো তাই না, যে আমরা তো রাজনীতি করি আমাদের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য, আর বাস্তবায়ন করার জন্য আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই, কিন্তু নজরুল সেটা ইসলাম নির্বাচনের খান, মাধ্যমে সম্ভব। কাজে আমরাই চাই বেশি এইরকম নির্বাচন। ষড়যন্ত্র বা বানচালের অভিযোগ কি এই কারণে আসছে যে ধরুন আপনাদের দাবিটাই তো বোধহয় স্পষ্ট নয়, No, মানে no, আমি- এই যে সহায়ক সরকার কি, এই বিষয়ে আপনি কি আমাদের কোনো সুস্পষ্ট আমি ধারণা আপনাকে দিতে পারেন? বলি আর কি, যে কথা একটু শেষ করি আগে আর কি। সেটা হলো যে উনি বলেছেন যে হাওয়া ভবনের জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ইত্যাদির কেন্দ্র ছিল। আমি জিজ্ঞেস করতে চাই আর কি, যে গত তত্ত্বাবধায়ক আপনাদের আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর, তারপরে আপনাদের 8.5 বছর, এই 10.5 বছরের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কি অভিযোগ আপনারা প্রমাণ করতে পারছেন? একমাত্র তার বন্ধু মামুনের ক্রেডিট কার্ডের সাবসিডিয়ারি কার্ড, সেটা দিয়ে তিনি সিঙ্গাপুরে বাজার করেছেন এবং ঢাকায় এসে সে টাকা পরিশোধ করেছেন, এবং সেটা তার ট্যাক্স রিটার্নে দেখাইছেন আর কি। তারপরেও ওই অভিযোগে তাকে দণ্ড দেওয়া ছাড়া এত দুর্নীতি, এত অনাচার, সারা দিন রাত 24 ঘন্টা আপনারা আল্লাহ রসুলের নাম না নিয়ে তারেক রহমানের নাম নেন, কি প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? আমি একটা 2 নম্বর, একটু কথা শেষ করি না, 2 নম্বর, আমি অনেক কথা বলছেন ওনারা, সেটা হলো যে আপনার এই যে এরকম একজন সেই সন্তানের সাথে কি আলোচনা, মানে এমন একজন খারাপ সন্তান আর কি, তার সঙ্গে আলোচনা করাটা একটা ষড়যন্ত্র বলে মনে হয় আর কি, যার বিরুদ্ধে আপনি কোনো অভিযোগই প্রমাণ করতে পারেন না, সে এত খারাপ হয় কেমনে? আর সে কে? আপনার দলের কেউ না তো, সে আমার দলের নেতা। আমরা তো তাকে নেতা মানি, আমরা তাকে
আমরা বিশ্বাস করি আর কি যে যেসব অভিযোগ, এটা সিরাজউদ্দৌলার একটা ডায়লগ আছে আর কি, যে যত কালি আমার গায়ে দেখো তার সবটা অঙ্গ ফুটে বেরোই নেই, বাইরে থেকে ঢেলে দেওয়া হয়েছে। তার গায়ে তো প্রচুর কাদা মাটি আপনারা বাইরে থেকে ঢেলে দিয়েছেন, কিন্তু কোনোটাই প্রমাণ করতে পারেন নাই আপনারা। আর মা একটা ছেলেকে হারিয়েছেন, 7 বছর পরে সেই ছেলের মুখ দেখেছেন, মৃত ছেলের মুখ। সেই ছেলে মালয়েশিয়ায় ছিল, তার চিকিৎসা হল মতো হয় নাই, তাকে হাসপাতালে নেওয়ার কেউ ছিল না, যখন গেছে যাওয়ার পথে সে মারাই গেছে। আপনারা বলেন যে তার ওখানে আপনার নেত্রী গেছিলেন, দেখতে দেওয়া হয় নাই। হ্যাঁ, ভালো হতো উনি যদি দেখতে পারতেন আর কি, কিন্তু আপনারা কি ভুলে গেছেন আর কি যে আপনাদের নেত্রীর যে গ্রেনেড হামলায় আহত হওয়ার যে অন্যান্যরা হলো আর কি, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি তাকে দেখতে যেতে চাইছিলেন। আপনার ছাত্রলীগ যুবলীগের ছেলেরা রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছিল এবং ঘোষণা করে দেওয়া হয়েছিল তাকে যেতে দেওয়া হবে না। উনি তো অফিস পর্যন্ত যেতে পারছেন, আমার নেত্রী তো সেখান পর্যন্ত যেতে পারেন নাই। কাজে এই সংস্কৃতি তো নতুন না, এই সংস্কৃতি তো আপনারা করেছেন। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে নজরুল ইসলাম খান আপনার কাছে ছোট্ট করে জানবো যে আপনাদের আন্দোলন, আপনারা আন্দোলনের কথা বলছেন, এই আন্দোলন যে সহায়ক সরকারের দাবির কথা বলছেন, সংলাপের আহ্বান জানাচ্ছেন, সহায়ক সরকারের দাবিটি প্রস্তুত না করে, এই মানে স্পষ্ট না করে এই আন্দোলন বা সংলাপের দাবির যৌক্তিকতা কি? আর তারেক রহমান বিষয়ে যখন কথা অনেক দূরই হয়েছে, আমি আসলে ডক্টর আব্দুর রাজ্জাকের কাছেও জানতে চাইবো যে বারবারই সরকার বলে তাকে ফিরিয়ে আনা হবে, বিচারের মুখোমুখি করা হবে, তাই বা কি হলো? আর কদিন আগে আপনি বলেছেন এই সরকার তাকে আনতে পারবে না, সেই বিশ্বাসেরই বা আপনার কারণ কি? একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনের টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। নজরুল ইসলাম খান, আমি জানতে চাইবো যে সহায়ক সরকারের দাবি আপনারা স্পষ্ট করলেন না, সহায়ক সরকারের গঠন কি, প্রকৃতি কি, মানে আমরা খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এর মধ্যে আপনারা বলছেন আন্দোলনে যাবেন, আপনারা বলছেন সরকারকে সংলাপে বসতে হবে, না হলে আন্দোলন। কিসের ভিত্তিতে এটা বলছেন? আর আপনি লক্ষ্য করেছেন কিনা, কাল দৈনিক সমকালে খবর এসেছে যে তারা যুক্তরাজ্য বিএনপির নানা সূত্র থেকে বলছে যে লন্ডনে বসে খালেদা জিয়া, তারেক রহমান একমত হয়েছেন যে বিএনপি নির্বাচনে যাবেন। এখন কৌশল ঠিক করছে যে কিভাবে সহায়ক সরকারের দাবি আদায় হবে। পত্রিকার রিপোর্ট টোপোর্ট দেখলে নিয়ে তো বলতেই পারেন যে কত রিপোর্ট কত রকম বের হইতেছে। আর তাছাড়া বিএনপি নির্বাচনে যাবে না এই কথা তো বলি নাই আমরা। বিএনপি তো একটা গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল হিসাবে আমরা তো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার হাত বদলে বিশ্বাস করি। আমরা তো কোনো বিপ্লবী দলও না, আমরা কোনো আন্ডারগ্রাউন্ড পার্টিও না, কিন্তু আমরা নির্বাচনে যেতে চাই, নির্বাচনের নামে কোনো খেলায় অংশগ্রহণ করতে চাই না, কোনো প্রহসনের অংশীদার হতে চাই না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। যাই হোক, আপনি যেটা বলতেছিলেন, আপনি একটা জিনিস একটু প্রথম বলে রাখি আর কি আপনার এই সহায়ক সরকার আমরা কেন বলছি না, এই নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি যখন হয়েছিল তখন কোনো ফর্মুলা দেওয়া হয়েছিল? বছরের পর বছরও না, কখনো না। কিন্তু মূল কথা যেটা ছিল সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার হবে এমন একটা সরকার যে সরকারে যারা থাকবে তারা কোনো রাজনৈতিক দলের লোক থাকবে না, এবং তারা কোনো নির্বাচনে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সংশ্লেষ থাকবে না, যাতে করে যারা কে জিতবে কারা হারবে তাতে তাদের কিছু আসে যায় না। সহায়ক সরকারও তাই। সহায়ক সরকার আমরা চাই নির্বাচনকালীন সহায়ক সরকার বলেছি আমরা। তার মানেটা কি? যে নির্বাচনকালে সরকারটা এমন থাকবে যে নির্বাচন কমিশনকে সহায়তা করবে, প্রভাবিত করবে না। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে এমন কোনো রাজনৈতিক দলের সরকার যদি সে সময় দায়িত্বে থাকে তাহলে নির্বাচন কমিশনকে সহায়তা না, প্রভাবিত করবে। এটাই আমাদের দেশে হয়ে আসছে আর কি। এটা আমাদের চেয়ে আগে বলেছে আওয়ামী লীগ, এবং বলে নাই খালি বলে তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায়ের জন্য মানে হরতাল অনির্বাচিত করছে। কোন লোক দিয়ে সরকার গঠন ঠিক হবে না, মানে আদালতের রায় আছে এই বিষয়ে। আদালত এই ব্যাপারে শুধু এইটুকু বলে নাই তো, আদালত বলেছে যে বাস্তবতা হলো আমাদের দেশে রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাসের অভাব আছে, যে কারণে ইন দি ইন্টারেস্ট অফ দি স্টেট which is supreme law and in the interest of the peoples which is supreme law, দুইটা নির্বাচন ত্রয়োদশ সংশোধন অধীনে করার জন্য বলেছিল। মানা হয় নাই, তারা মানেন নাই, তারা মানেন নাই, মানে একটা একটা করে নির্বাচন তারা মানেন নাই। স্থায়ী সমাধান তো নয়, স্থায়ী সমাধান চাই। আপনি তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার স্থায়ী সমাধানের প্রশ্ন কেউই বলে নাই কখনো।
তত্ত্বাবধায়ক সরকার হলো না। নির্বাচনের জন্য একটি না, ফর্মুলা বলা হচ্ছে যে বাস্তবতা যা তার ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কি করা দরকার। তারাও তো তারা ৭৩ সালের নির্বাচন কি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার অধীনে হয় নাই? ৭৯ নির্বাচন যখন হয়েছে তখন যে ক্ষমতাসীন সরকার ছিল তাদের আন্ডারে হয় নাই? তারপরে কেন তারা তত্ত্বাবধায়ক সরকার চাইল ৯১ নির্বাচনের পরে? একটা বাস্তব কারণে তো চাইছে, যে কারণেই হোক। এই একই বাস্তব কারণের কোনো পরিবর্তন হয় নাই বলে আমরা মনে করি। কাজে আমরা মনে করি যে এখনো বাংলাদেশের রাজনৈতিক দলগুলির প্রতি পরস্পরের প্রতি এই আস্থা, বিশ্বাস, এই শ্রদ্ধাবোধ আসে নাই। নির্বাচন কমিশন এখনো তত শক্তিশালী বা নিরপেক্ষ হয় নাই যে ওরকম একটা নির্বাচন করা যায়। ডক্টর আব্দুল রাজ্জাক, আপনি কোনো সম্ভাবনা দেখেন যে আপনাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি প্রশ্নমুক্ত নির্বাচন চান, এই ভিত্তিতে আসলে বিএনপির সঙ্গে আপনারা আরেকটি নির্বাচন নিয়ে একটা ফর্মুলা বের করার আলোচনা করবেন? জানি না কিভাবে, এই কথা তো অনেক আলোচনা হচ্ছে। আমি তার আগে 1 মিনিট একটু সময় নিয়ে বলতে চাই যে জিনিসপত্র আমরা বলেছিলাম 2008 সালে জাতির কাছে আমাদের নির্বাচনী ইস্তেহার এবং দিনবদলের সনদের মাধ্যমে, আমাদের রূপকল্পের মাধ্যমে। আমি একটা উদাহরণ শুধু দেই সবার জন্যই, জাতীয় জানবে। আমরা যখন দায়িত্ব নেই তখন এদেশের একজন শ্রমিক, ক্ষেতমজুর, একদিনের আয় দিয়ে সে 3 থেকে 4 কেজি চাল কিনতে পারত। এখন বাংলাদেশের গড় অ্যাভারেজ, এটা হাউস হোল্ড ইনকাম সার্ভে যেটা, সেটার থেকে সুস্পষ্টভাবে এসেছে যে একজন শ্রমিক একদিনের আয় দিয়ে সে 10 থেকে 12 কেজি চাল কিনতে পারে। চালের দাম 500 থেকে 600 টাকা রোজগার করে একজন শ্রমিক, যাই করুক, আমি কিছুই বলতে চাই না। এটাকে বলে রাইস ইকুইভ্যালেন্ট। এদেশের শ্রমিক বামপন্থী রাজনৈতিক দলের দীর্ঘদিন দাবি ছিল যে চালের মাপে চাল কতটুকু পায়। চালের দামটা জানতে চাচ্ছিলাম যে কোন চালের দামের মাপে আসলে যে চালই হোক, এদেশে যে চালটা খাওয়া যায়, মোটা চাল, মোটা চাল, একজন মানুষ 8, 10, 12 কেজি চাল কিনতে পারে। এবং এটা প্রমাণ করে আরেকটি তথ্য দেই, আমরা যখন দায়িত্ব নেই 2009 সালে, তখন বাংলাদেশে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি ছিল প্রায় 12 ভাগ, পার্শ্ববর্তী দেশ ভারতে ছিল 17-18 ভাগ। এখন কিন্তু বাংলাদেশে মুদ্রাস্ফীতি স্থিতিশীল এবং এটা ক্রমান্বয়ে কমে আসছে 5.6, 5.4, 5-এর অ্যারাউন্ডে এটি চলছে, খাদ্যশস্য এবং নিত্য প্রয়োজন। আমি যদি মাংসের দাম কত, ডিমের দাম কত, তুলনামূলক আয় কত, সেগুলো বলতে যাই অনেক সময় লাগবে। আমি আপনাকে একটা হাউস হোল্ড ইনকাম সার্ভের যে তার তথ্য অনুযায়ী এই কথাটি আমি বললাম। আর আইনের শাসন এগুলার আমি ইয়েতে যাচ্ছি না। দর্শক রাজু আহমেদ লিখছেন, একজন চাকুরিজীবী হয়েও যে তা কিনতে পারে না, সেটা কি জানেন কিনা? মানে একজন দর্শক। জি বলুন। চাকরিজীবী কিন্তু ন্যূনতম ইনকাম কত একজন চাকরিজীবীর জিজ্ঞাসা করে? বলে না, গার্মেন্টস শ্রমিকদের হলো 5,300 টাকা। 5,300 টাকা। 5,300 টাকা দিয়ে কয় মন চাল? 5,300 টাকা কারা? যারা অদক্ষ, কম বয়স, বিয়ে শাদী হয় নাকি, হ্যাঁ শ্রমিক, দেখা যায় তাদের বয়স 12, 13, 14, এবং 12-13 তো কাজ করার নিয়ম নাই করে তো বাংলাদেশে, এটা বাস্তবতা। তো যাই হোক, আমি না, একটা কৃষি শ্রমিক কত উপার্জন করে ডেইলি? 400, 500 টাকা যদি হয় 10-এর চাউল কিনতে পারবে, ধরে নেন তাহলে 10 কেজি কেনা সম্ভব। 500 টাকা যদি হয়, কিন্তু 500 টাকা কি সব সময় পায়? খালি ফসল বোনার সময় এবং ফসল কাটার সময় ছাড়া কাজ কখন? শ্রমিকই পাওয়া যায় না, এগুলো নিয়ে ওই সময় পাওয়া যায় না, অনেক সময় লাগবে। কিন্তু সারা বছর তার কাজ আমি বলি, চান্দিনাতে যান আপনি, আপনাদের দলের একজন নেতাকে জিজ্ঞাসা করেন, সকাল 7টা 8টা থেকে আজান হওয়ার সাথে সাথে কাজ শেষ করে তারপরে বিকালে আবার সেকেন্ড শিফটে কাজ করে। কালকে মুন্সিগঞ্জের একজন কর্মী এর সাথে আলাপ হচ্ছিল যে মুন্সিগঞ্জে একই অবস্থা। আমাদের এলাকায়, আমি বললাম যে আমাদের এলাকায় তো এটা এখনো আসে নাই। আমি এমনি কথা বলতেছিলাম, বলে আসে নাই, আপনি জানেন এখন 4টার পরে কোনো শ্রমিক কাজ করে না। এই দেশে সূর্য ওঠার আগে কাজে যেতে হতো, সারাদিন আমি দেখেছি পানির মধ্যে দাঁড়িয়ে পাট ধুইতো কিংবা ধান কাটতো, সন্ধ্যা সূর্য ডোবার আগ পর্যন্ত ক্ষেত থেকে সরতে পারতো না। এবং যারা সারা বছর ধরে কাজ করতো তাদেরকে কাজ করতে হতো গভীর রাত পর্যন্ত। সেই দেশে 1:30টা পর্যন্ত মানুষ কাজ করে, আবার বিকাল শিফটে কাজ করে। কাজেই আপনি একটা শ্রমিকের কথা বললেন, আমি একটা গার্মেন্টসের নাম দিচ্ছি, এবং সেই গার্মেন্টসে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি জিজ্ঞাসা করছি যে তোমরা কত বেতন পাও? দেখালো মালিক, বলে যে আমরা 10,000 টাকা, কেউ 12। একজন মহিলা বলছে যে সে ওই মাসে
59,000 টাকা পেয়েছে গার্মেন্টসে কাজ করে। 59,000 টাকা বলে আমি সব মাসে পাই না, এক মাসে আমি পেয়েছি এটা, তবে আমি 35,000 টাকার বেশি প্রতি মাসে কিন্তু পাই। এগুলোর বিকল্প কি নির্বাচন হয়ে সে উঠবে কিনা? কন্ট্রাক্টে কাজ জি, করে, জি। সে এতটি কলার যদি লাগাইতে পারে তাহলে সে নিশ্চয়ই মানে এই কিন্তু মানে নির্বাচন আবার একটি 5ই জানুয়ারি নির্বাচন এর বিকল্প কিনা, মানে আপনারা বোঝাতে পারবেন কিনা যে এই নির্বাচন বিএনপি ছাড়া করলে পরেও এই মানে আপনি যে উন্নয়নের ফিরিস্তি দিচ্ছেন জনগণ এটা শুনতে প্রস্তুত আছে বলে মনে করেন কিনা? জনগণ অবশ্যই প্রস্তুত আছে। আমাদের দেশের মানুষ অনেক সচেতন। আমরা জানি যে এই দেশের মানুষ তারা সবসময় নির্বাচন চায় না, সঠিক ভোট দিয়েছে, তারা নির্বাচন ভোট চায়। দেওয়ার তো সুযোগ দিতে হবে। ভোটা দিবে, ওনারা যদি নির্বাচনে আসে। আমরা তো বলছি আমাদের সংবিধানে কি আছে, স্পষ্ট করে লেখা আছে নির্বাচন কমিশন স্বাধীন, শুধু তারা সংবিধান এবং এই নির্বাচন করার জন্য যে আইন হবে সেই আইনের কাছে তারা দায়বদ্ধ থাকবে, অন্য কারোর কাছে না। এটা 118(4) ইয়েতে এটা রয়েছে আর্টিকেলের। এবং আরেকটি আপনারা জানেন যে 126-এ 126-এ সুস্পষ্টভাবে লেখা আছে it is the duty of all executive to assist the election commission in discharging their জাকির function. খান নামে একজন তাই দর্শক যদি আপনাকে হয়, প্রশ্ন করছেন যে আপনারা যদি সংলাপে না যান এবং আপনি আন্দোলনের শঙ্কা প্রকাশ করছিলেন যে তাহলে আপনারা আন্দোলন করবেন, মানে সংবিধানের দোহাই দিয়ে আর কত লোককে জীবন দিতে হবে? তিনি বলছেন যে একটা সুষ্ঠু মানে সব লোক মরে গেলেও কি সংবিধান থেকে এক চুলো নড়া যাবে না? মানে একটা আবেগাপ্লুত প্রশ্ন, কিন্তু সংবিধান থেকে নড়া মানে আপনি যদি- সংলাপে গিয়ে আন্দোলন ঠেকানো গেলে আপনি সংলাপ নয় কেন? অন্যায় আবদার করে আপনি যদি জীবন দেন, আমি কিভাবে আপনাকে হেল্প করব? আপনি গিয়ে একটা শিশুকে পুড়িয়ে হত্যা করবেন, একটা গাড়ি যাচ্ছে সেই গাড়িতে আগুন দিয়ে জীবন্ত মানুষকে ডক্টর দগ্ধ রাজীব, আপনি করবেন। জানেন যে নজরুল ইসলাম খান এর কি উত্তর দেবেন? উনি নির- অনেক লম্বা করে উত্তর নির্বাচন- দেবেন যে আপনারা একটিও প্রমাণ করতে পারেন নাই। যেরকম তিনি তারেক রহমানের বিষয়ে আপনি যা যা বললেন, তখনও তিনি এই কথাটাই বললেন যে আপনারা অভিযোগগুলো প্রমাণ করতে পারছেন না, অভিযোগগুলো করে এগুলো যাচ্ছেন। প্রমাণ করার আন্দোলন কেউ না, নজরুল ইসলাম খানি যদি তার কর্মীকে যদি না করে, উদ্বুদ্ধ না করে, সে কোনোদিন গাড়িতে আগুন দিতে যাবে না। তাকে আমার অর্থ কর্মী দেয় নাই তো। তাকে টাকা পয়সা দিয়ে বলবে যে তুমি এটা এই কাজটা করো, লোক ভাড়া করে করতে হবে, অথবা দলের কর্মী হয়তো আপনাদের অভিযোগের ধরন তো এই আর কি যে না। 2 জন মোটরসাইকেল আরোহী সচিবালয়ের পাশে দিয়ে গাড়িতে করে যাওয়ার সময়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে 2টা বোমা নিক্ষেপ করে গেছে। অজ্ঞাত পরিচয় 2 জন মোটরসাইকেল আরোহী। আজ পর্যন্ত সেই মোটরসাইকেল আরোহীদের খুঁজে পাওয়া যায় নাই, অজ্ঞাত পরিচয়। কিন্তু সেই অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহীকে কে অর্থ দিয়ে সাহায্য করেছে, কে তাকে বোমা দিয়ে সাহায্য করেছে, কে তাকে পরামর্শ দিয়েছে, এটা পাওয়া গেছে। সেটা হলো আমাদের স্থায়ী কমিটির সদস্যরা, আমাদের মহাসচিব, আমাদের ঢাকা মহানগরীর নেতারা। এখন আপনারা তো এটা বলবেন আপনারা হরতালের ডাক দিবেন, আপনি হরতালের ডাক দিবেন, অবরোধের ডাক দিবেন, কিন্তু সেই হরতালের দায়িত্ব নিবেন না। আমি নিব না কেন? আমি হরতালের দায়িত্ব নিচ্ছি। আপনি রাত্রে গিয়ে অ্যাম্বাসেডরকে বলবেন দেশে অচল, অস্থির, অস্থিতিশীল, মানুষের জীবনের নিরাপত্তা নাই, আর আপনি এটা বলে কৃতিত্ব নিবেন এবং বলবেন যে এই সরকার অবৈধ, এদেরকে সহযোগিতা করো না, তার দায়িত্ব নিবেন না। আমি হরতালের দায়িত্ব নিচ্ছি তো, আমি এটা প্রমাণ করার জন্য এটা করছি। আমি হরতালের দায়িত্ব নিচ্ছি, কিন্তু আপনি মানুষগুলোর যে অভিযোগ করতেছেন সন্ত্রাসের দায়িত্ব নিবেন না। না, কেন আমি নেব? কারণ আমি তো সন্ত্রাস করার জন্য বলি নাই কাউকে। আর একটা হলো আপনিও প্রমাণ করতে পারেন না যে আমি সন্ত্রাস করেছি, তাহলে আপনি অভিযোগ বরাবর করতেছেন কেন? এবং এই অভিযোগের কারণে আপনি আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না। কার সঙ্গে কথা বলবেন না? অবশ্যই আপনাদের সাথে আমরা কথা বলবো। বলছেন না? আমরা বলছি এই মুহূর্তে কথা বলার কোনো আমাদের নেত্রী বারবার করে বলতেছেন কি বিষয়ে কথা বলবো আমাকে। আমরা বলছি একটা, আপনারা বলছেন সহায়ক সরকার। পৃথিবীর কোন দেশে সহায়ক সরকারের কোনো নাই। আমাদের সরকার কি ছিল? না 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 না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে ইনকামবেন্ট গভর্নমেন্ট, তারাই নির্বাচন কমিশন। আমি বলি শ্রীলঙ্কাতেও নাই, আমরা শ্রীলঙ্কাতেও নাই, পশ্চিমা বিশ্বেও নাই, না না কোথায়ও নাই। না শুনেন, এই তো হলো ওনাদের সঙ্গে আমাদের প্রবলেমটা হয়েছে ওই জায়গায়। না, তখন কিন্তু আমরা বলেছিলাম তারা করবেন সেটা হালাল, ওই কাজটা আরেকজন কেউ করলে ওটা হারাম হয়ে যাবে। না, আমরা কিন্তু বলেছিলাম যে আমরা সহায়ক সরকার বা তথা যাই বল, তত্ত্বাবধায়ক সরকার এটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। সারা পৃথিবীতেই উন্নত দেশে বা উন্নত গণতন্ত্র যেখানে রয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, তাদেরকে আমরা অনুসরণ করব। কাজেই তখন তত্ত্বাবধায়ক সরকারও একটা
আমাদের সবারই আলোচনার মাধ্যমেই এসেছিল। এবং এই অনুসরণ করার সময়টা হলো আপনারা যখন ক্ষমতায় থাকবেন তখন। আমি একটা বিরতির পর ফিরে আপনার কাছে অনেক বেশ কয়েকজন দর্শক প্রশ্ন করছেন। নজরুল ইসলাম খান, ডক্টর রাজ্জাক এই প্রসঙ্গ তোলাতেই যে আপনাদের সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে আপনাকে আরো বলতে বলছেন। একটা বিরতির পর ফিরে আমি জামাত প্রসঙ্গেও একটু কথা বলতে চাই। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের এটা খুব নিয়ে উন্নয়ন একটা হচ্ছে। ছোট্ট কথা আছে, জি। এটা নিয়ে একটু কথা আছে, ছোট্ট কথা আছে। জি। সেটা হলো যে ব্যাপারটা হয়েছে যে মানে যে কোনো বিষয়ের একটা 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 মানদণ্ড একটা থাকবে, তো একটা জায়গায় তো থাকবো আমরা আর কি। যে আমি যদি বলি এটাই ভালো, আমি বলবো যে এটাই ভালো, যদি বলি এটা মন্দ, এটা মন্দ। এখন ওনারা যখন ভালো মনে করবেন তখন তত্ত্বাবধায়ক সরকার ভালো, আর যখন তারা ক্ষমতায় থাকবেন থেকে ইলেকশন করবেন তখন তত্ত্বাবধায়ক সরকার ভালো না, এটা তো হবে না আর কি, তাই না? এরকম ধরনের অনেক ঘটনা আছে। যেমন ধরেন সংসদ বর্জন তারাই প্রথম শুরু করেছে 91 সংসদে, ওটা কোনো দোষ ছিল না আর কি। কিন্তু যখন 96 সংশোধন আমরা বর্জন করলাম তখন দোষ হয়ে গেল। বিরতির পর ফিরে এই আলাপ স্ট্যান্ডার্ডটা করি যে একটু জামাতের বদলানো সাথে লাগবে। সম্পর্ক রাখা আসলে দোষের না গুণের, সেই প্রসঙ্গে আসবো। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। নজরুল ইসলাম খান, আমাদের একজন দর্শক রাশেদুল আকবর আপনার কাছে জানতে চেয়েছেন, আরো কয়েকজন দর্শক জানতে চেয়েছেন, তার প্রশ্নটা সুনির্দিষ্ট যে জামাতের সঙ্গে আপনাদের সম্পর্কটা বলুন। বিএনপি আবার ক্ষমতায় গেলে জঙ্গিবাদকে কন্ট্রোল করবে কিভাবে? তিনি মন্তব্য করছেন আগে প্রমোট করেছে, আর জামাতকে সাথে নিয়ে জঙ্গিবাদকে ট্যাকল করা কি সম্ভব হবে কিনা আপনাদের পক্ষে? ওয়েল, জামাতকে সাথে নিয়েই চলতেই হবে চিরদিন, এরকম কোনো নিশ্চয়তা তো কেউ কাউকে দেয় নাই। এটা একটা পয়েন্ট আর কি, এটা মানে কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই আর কি যে আপনার সমাজতন্ত্রে বিশ্বাস করে ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন সাহেব, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করে জাসদ হাসানুল হক ইনু সাহেবরা, আর সাম্যবাদে বিশ্বাস করে দিলীপ বড়ুয়া সাম্যবাদী দল, তাদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ গণতন্ত্র করতে পারে তাহলে অন্য কাউকে নিয়ে আপনার গণতন্ত্র করতে অসুবিধা কি? আমি প্লাস প্রশ্নের কথায় কথা বলতেছি আর কি। আর একটা হলো জামাতের সঙ্গে সম্পর্ক। জামাতের সঙ্গে সম্পর্ক কারা করছে প্রথম? 91 সালে আমরা ক্ষমতায় আসার পরে আমাদের বিরুদ্ধে যে আন্দোলন আর কি, সেই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে ছিল জামাতে ইসলামী। এবং আরেকটা জিনিস মনে করায় দিই আপনাকে, 1979 নির্বাচনে জামাত বলে কোনো রাজনৈতিক দল অংশ নেয় নাই। এই স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামী নামে যে দলটা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে সেটা 1986 সালের নির্বাচনে। সেই নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ অংশ নিচ্ছে। কাজেই জামাতের সঙ্গে আমাদের সম্পর্ক অত প্রাচীন না। কিন্তু এটা ঠিক যে আন্দোলন সংগ্রামে একটা পর্যায়ে যায় তাদের সঙ্গে আমাদের একটা ঐক্য হয়েছে, এবং সম্প্রতি সেই ব্যাপারটা খুব বেশি জোরদার নাই। এবং দেখা যাবে এটা পরিস্থিতি পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করবে আর কি, যে তাদের সঙ্গে সম্পর্ক আন্দোলনে কোন পর্যায়ে থাকবে কি না থাকবে। ঘনিষ্ঠতার নানা রকম ইঙ্গিত যে মিলছে, এবং আরো নতুন সাম্প্রতিক যে ইঙ্গিত সেটা তো হলো আওয়ামী লীগের নেতারা বলতেছে যে তাদের যাদের বয়স কম আছে তারা যদি জামাতে ইসলামের নেতৃত্বে আসে তাহলে কোনো অসুবিধা নাই। এটা এখন না, আগেও বলেছে তারা আর কি। জামাতে ইসলামের ব্যাপারে আওয়ামী লীগের খুব বেশি অ্যালার্জি আছে বলে মনে হয় না, কিছু ব্যক্তি সম্পর্কে ছিল বোধহয়। ডক্টর আব্দুর রাজ্জাক এই প্রসঙ্গটি তুলেছিলেন, আমি আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে জানতে চাই। আমাদের কয়েকজন দর্শক, জসিমউদ্দিন নামে একজন প্রশ্ন করেছেন যে নেতা বানানোর আগে পরিবারের খবর নিন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন হঠাৎ কাউকে নেতা বানাবেন না, এই প্রসঙ্গটি বলছেন। আপনারা কি এই মুহূর্তে আসলে বিএনপি নিয়ে বেশি উদ্বিগ্ন, নাকি দলে নানা রকম, আমরা যদি বরগুনার ঘটনাটিও মনে করি, ইউএনও সঙ্গে যা ঘটলো, মানে এই যে নানা রকম লোকে ঢুকে পড়ছেন, বিভিন্ন সময় আপনারাই অভিযোগ করছেন, তারপরে আবার আপনাদের সাধারণ সম্পাদকই বলছেন যে এমনকি জামায়াতে ইসলামীর পুত্র সন্তান পুত্রকন্যারাও নিশ্চয়ই আওয়ামী লীগ করতে পারবে। মানে এই যে প্রসঙ্গগুলো আসছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? তখনকার আপনাদের আসলে বলবার সুযোগ থাকে কিনা? এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনি দীর্ঘ ইতিহাস দেখতে হবে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগ হিসেবে। সেই আওয়ামী লীগ 54 সালে এই মুসলিম লীগ শব্দটি কেটে দিয়েছে। প্রতিষ্ঠার লগ্ন থেকেই আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক দল, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। বঙ্গবন্ধু যে সেই প্রতিষ্ঠার লগ্ন থেকেই বহু ফোরামে এগুলো বলেছে, সেগুলো রেকর্ড রয়েছে। আমি এই ইতিহাসে তুলে ধরতে নতুন করে চাই না। আপনাকে দেখতে হবে যে 75 সালের 15ই আগস্ট একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসছে। ক্ষমতায় এসে 79 কথা উনি বলছেন। এই 79 নির্বাচনের আগেই এই বিএনপি আমাদের
সংবিধানে সুস্পষ্ট লেখা ছিল ধর্মভিত্তিতে কোনো রাজনীতি করা যাবে না, কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। এবং আরেকটি ছিল যে যারা স্বাধীনতা বিরুদ্ধে কাজ করেছে, এই রাজাকার, আলবদর এবং যুদ্ধাপরাধী, তাদের বিচারের আইন করা হয়েছিল এবং সেই আইনের মাধ্যমে এই স্বাধীনতা বিরুদ্ধে যারা কাজ করেছে, মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে, ঘরবাড়ি পুড়িয়েছে, মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, তাদের বিচার করা হবে। এরকম জামাতের প্রচুর নেতাকর্মী যারা রাজাকার ছিল, আলবদর ছিল এবং শান্তি কমিটিতে ছিল এবং জামাতের নেতারা যারা মন্ত্রী হয়েছিল, সকলের বিরুদ্ধে মামলা ছিল। সেই আইনটি বাতিল করে জিয়াউর রহমান সাহেব এই জামাতকে এদেশে প্রতিষ্ঠিত করে। জামাতের নেতাকর্মী, আপনি যান প্রতিটি জেলে সেই সময় যারা ছিল সমস্ত জামাতের নেতাকর্মীরা জেল থেকে বেরিয়ে আসলো। কাজেই বাস্তবতাটা এখন এরকম যে বিএনপি কোনো বাস্তবতা নাই। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে কোনোদিনই জামাতের সখ্যতা ছিল না। তারা আলাদাভাবে আন্দোলন করেছে, আলাদাভাবে কোনো কোনো কর্মসূচি, আমরা যে ধরনের কর্মসূচি দিয়েছি দেখে তারা সেই ধরনের কর্মসূচি দিয়েছে। ৭৫-এর 15ই আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পরে মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, তাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে সুপরিকল্পিতভাবে। আপনার রাজাকার লেখা যাবে না, পাকিস্তানের দুশ্মন লেখা যাবে না, পাকিস্তানের হানাদার বাহিনী লেখা যাবে না, বই পুস্তকে জামায়াতের লোকে এসে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কোন যুক্তিতে? না, জামাতের কোনো লোকই আওয়ামী লীগ কোনোদিন করে না। আওয়ামী লীগ যখন কোনো দল করে, কোনো পরিবার বড় কথা না, যে ব্যক্তি আসবে সে কোনোদিন জামাতে ছিল কিনা, আমাদের আদর্শের সাথে তার মিল, সেগুলো দেখে কে কার, আমাদের সাধারণ সম্পাদক কি বলেছে আমি জানি না, আমি এখন এই জিনিসটা দেখি নাই, আমি কোনো মন্তব্য করতে চাই না। পাবেন আপনি, পাবো, কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে চাই যে একজন ব্যক্তি আমাদের দলে যোগ দিয়েছে, সে আমাদের আদর্শে বিশ্বাস করে না, করে কিনা, এবং আমাদের কর্ম, বরগুনার ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। এদিকে আপনি হয়তো কেউ বিচ্ছিন্ন ঘটনা বলবেন কিনা, হোসেন ফারুক আমাদের দর্শক বলছেন যে আগামী নির্বাচনের চেয়ে অনেক বড় ইস্যু বগুড়ায় শ্রমিক লীগ নেতা কর্তৃক ছাত্রী ধর্ষণ ও মামের চুল কেটে দেওয়া, যে প্রসঙ্গ নজরুল ইসলাম খান আপনিও তুলেছেন। আপনি এই বিষয়ের প্রতিক্রিয়া? মানে অবশ্যই এটা জঘন্য ঘটনা, বর্বরচিত ঘটনা, এবং এটি যদি বর্বরচিত ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীরাই ঘটাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় রাজনৈতিক দল, বৃহত্তম রাজনীতি, কত মানুষ এই দলের সাথে জড়িত, কোন সময় এসে যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, আওয়ামী লীগ তাকে ক্ষমা করে কিনা, আওয়ামী লীগ তাকে দলে রাখে? আপনি দেখেন যে এই যে বিশ্বজিৎ হত্যার বিষয়টি, তাদের ফাঁসি হয়েছে এবং আপিল করেছে, সেখানেও ফাঁসি হয়তো বহাল থাকবে। এই যে বিশ্বজিতের বিচার হয় এই দেশে, ঠিক বগুড়ার এই ঘটনার পর আমরা দল থেকে বসে, তারা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে 3 দিনের, আমি এখনই দেখলাম আপনার টিভিতে, 3 দিনের রিমান্ডে নিয়েছে। ব্যক্তিগতভাবে আপনার সন্তানও তো অনেক সময় অপরাধ করে, আপনার সন্তান। কিন্তু এমপি, বিষয়টি কি এমন হয়ে যাচ্ছে কিনা যে কারো চোখ যাচ্ছে, তাকে চেন্নাই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ধর্ষণ করা হচ্ছে? কাউকে না, একটি বলেন, একটি ছেলে, এই টিয়ার গ্যাস আমাদের দেশে না, সারা পৃথিবীতেই ব্যবহার হয় হরতাল বা কোনো আন্দোলন, কোনো উচ্ছৃঙ্খল আইন বিরোধী কোনো কাজকর্ম হলে, কিন্তু সেটির একটা দুর্ঘটনা হয়েছে, এর জন্য আমরা দুঃখিত। এবং পৃথিবীর কোন দেশে আছে যে এরকম সরকার সমস্ত উদ্যোগ গ্রহণ করে তার চিকিৎসার জন্য বিদেশে পাঠায়? এটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সে মা, মমতাময়ী, কল্যাণময়ী মা হিসাবেই একটা সন্তানের জন্য যা করা দরকার সেই ছেলেটির বিরুদ্ধে তাই করেছে। এটাকে ডিফেন্ড করে নাই যে সে আন্দোলন করে পুলিশের সাথে লড়াইয়ে নেমেছিল, সেখানে গিয়ে এটাকে আমাদের কোনো দায় দায়িত্ব। ছাত্র আন্দোলনে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে মারলো এবং একটি ছাত্রের চোখ যাওয়ার ঘটনাটি তো আসলে মানে একটা মর্মান্তিক, দুঃখজনক। কিন্তু বললাম যে আমরা মায়ের দৃষ্টি দিয়ে এদিকে দেখেছি, আমাদের প্রধানমন্ত্রী মা হিসাবে এই দায়িত্ব নিয়েছেন এবং নজরুল ইসলাম খান, শেষ মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকেই নেব যে দর্শকরা আসলে নির্বাচনের চেয়েও আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আপনাদের মত জানতে চান। আপনার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আমি একটু বলি আর কি, যে এই কথায় একটা কথা আওয়ামী লীগের লোকরা বলে আর কি, যে ৭৫-এর 15ই আগস্টের পরে জিয়া রহমান ক্ষমতায় আসছে। তাদেরকে জেল থেকে বের করে দিল ৩৮,০০০ যুদ্ধাপরাধীকে বাংলাদেশের জেল থেকে যুদ্ধাপরাধীকে কেউ ছেড়ে দেয় না। যুদ্ধাপরাধী আপনি একটা দৃষ্টান্ত বাইর করেন যে আপনারা প্রথম দিকে ক্ষমতা থাকার 3 বছরের মধ্যে গোলাম আজম,
মতিউর রহমান নিজামী কিংবা আলী হাসান মুজাহিদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? তার বিরুদ্ধে তাজা গ্রেপ্তার হয়েছিল? তার বিরুদ্ধে কোনো মামলা দিছিলেন আপনারা তখন? এগুলা তো মামলা দেন নাই আপনারা। ৭৫ পরেই ছিল। যাদেরকে যুদ্ধাপরাধ বলে বিচার করতেছেন তাদেরকে কে মুক্তি দিচ্ছেন? তারা তো গ্রেপ্তারই ছিল না তখন। কাছে এগুলো তর্ক করেন না, আসল কথা বলেন। আমি আপনি ওই সময় কোন সময়? ওই যে আপনি ৭৫-এর 15ই আগস্টের পরে, আর ৭৫-এর 15 আগস্টের পরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। না, ৭৫-এর পরে খন্দকার মোশতাক দেশেই ছিল, তার নাগরিকত্ব ছিল না। সে পাকিস্তানি, সে বাংলাদেশে বিশ্বাস করে না। সে আদালত দিছে তাকে নাগরিকত্ব, আমরা দিছি নাকি? আদালতকেও মানি না আমি। আপনি মানবেন না, কারণ আদালতের রায় আমরা বাধ্য হয়েছি। তত্ত্বাবধায়ক আমি সরকার তীব্র প্রতিবাদ মানতে করি। চাইবো না, আপনারা মানবেন। আদালত করতে পারে, আমি তীব্র প্রতিবাদ করি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে গোলাম আজম এদেশের নাগরিক হবে, যেই দেখে এটাকে আমি কোনোদিন আপনি পারবেন না এটা করতে। আদালতের রায়ের ব্যাপারে বললে তো আপনার আদালত অবমাননা হয়ে যাবে। আচ্ছা, আমি বলি যে 15ই আগস্টের পরে জিয়া রহমান ক্ষমতায় আসে নাই। আমি আপনাকে একটা কথা বলি পরিষ্কার, আমাকে বলতে দেন। 15ই আগস্টের পরে ক্ষমতা আসছিল আওয়ামী লীগ, তখন সংসদে ছিল আওয়ামী লীগ, মন্ত্রিসভায় ছিল সব আওয়ামী লীগ। কখন এটা? 15ই আগস্টের পরে। মোশতাক সরকার কেউ নেই, আওয়ামী লীগ সরকারই বলছেন। নিশ্চয়ই তারা আওয়ামী লীগ ছিল, কেউ তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে নাই। এক। 2 নম্বর কথা যেটা, সেটা হলো যে জিয়াউর রহমানকে খন্দকার মোশতাক যদি পছন্দ করত, সেই পরিস্থিতি তাহলে প্লিজ যদি পছন্দ করত, এর আমি দৃষ্টান্ত, আমি তো রেকর্ড বলতেছি আপনাকে। জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হয়েছে 24শে আগস্ট, কিন্তু তার আগে জিয়াউর রহমানের ক্ষমতা খর্ব করার জন্য জেনারেল আতাউল গনি উসমানী সাহেবকে ডিফেন্স অ্যাডভাইজার করা হয়েছে এবং নতুন একটা পদ সৃষ্টি করা হয়েছিল, চিফ অফ ডিফেন্স স্টাফ, এবং সেটা হলো জেনারেল খলিলুর রহমান। বোঝার চেষ্টা করেন, জিয়াউর রহমানকে যদি খন্দকার মোশতাক বিশ্বাস করবে, তাহলে তার উপর দিয়ে আরো 2 জন লোক বসায় দিত না, দিয়ে তারপরে তাকে চিফ বানাইতো না। সেই জেনারেল খলিলুর রহমানকে আপনার জামালপুর থেকে এমপি বানাইছেন। জেনারেল ওসমানীকে রাষ্ট্রপতি নির্বাচনে আপনার সমর্থন দিচ্ছেন। আপনি জেনারেল শফিউল্লাহ যখন সেনাবাহিনী প্রধান ছিল, সেই সময় তাকে রূপগঞ্জ থেকে এমপি বানায় নিয়ে আসছেন। আর দোষ হলো জিয়াউর রহমানের। একমাত্র অপরাধ যে জিয়াউর রহমান বিএনপি করছে, এবং বিএনপি আজকে আপনাদের প্রতিদ্বন্দ্বী দল। এই তো অপরাধ জিয়াউর রহমানের, আর তো কোনো অপরাধ নাই। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে তিলে তিলে ধ্বংস করেছে। আপনি ধ্বংস করে দিয়েছে, আপনারা বদলান না কেন? আপনারা বলেন যে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করছেন, আপনারা এখন এত আপনার 2/3 মেজরিটি আছে, আপনার ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করেন না কেন? আমরা যখন কেন আপনার রাষ্ট্র ধর্ম ইসলাম বদলান না? আমরা যখন সক্ষমতা অর্জন করেছি, আমরা যখন শক্তি সঞ্চয় করেছি, ঠিকই যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি, বঙ্গবন্ধুর হত্যাকারীদের আমরা বাংলার মাটিতে বিচার করেছি। কিন্তু অনেক না বিচার পাওয়ার কথা দর্শকরা লিখছেন। মোহাম্মদ তারেক নামে একজন দর্শক ছাত্রলীগের কর্মীর গুলিতে মায়ের পেটে থাকা সন্তান হারানোর কথা লিখছেন। আরেকজন রাজু আহমেদ, তিনি লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার অপরাধের কথা লিখছেন। এরকম অনেক অপরাধের কথা লিখছেন বিভিন্ন দর্শক। আমি আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাই, আপনি মনে করেন কিনা যে আসলে আপনারা যেসব ঘটনাকে অপরাধ বলছেন, সেগুলো প্রমাণ না করতে পারলে এবং যুদ্ধ অপরাধীদের অপরাধ প্রমাণ করার জন্য অপরাধের বিচার দুই ভাবে দেখতে হবে। একটি হলো সাধারণ অপরাধ যেটি, সেটি একটি, আর একটি হলো যুদ্ধ অপরাধী। দুই জিনিস, দুটির বিচার দুই ভাবে। মানুষকে সন্তুষ্ট করতে পারবে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার? না, তা পারবে না। সাধারণ অপরাধ যারা করে, স্বাভাবিক, যেটা একটা দেশে, আমেরিকাতেও মানুষ খুন হয়, ইংল্যান্ডও হয়, 1000 বছর আগেও হয়েছে, এখনো হয়, সেগুলোর প্রচলিত আইনে বিচার হয়, সেটি একটি আলাদা দিক। সেখানে যদি বিচার না হয়, তার জন্য সরকারকে মূল্য দিতে হয়। আগামী নির্বাচনে তার জন্য আমাদেরকে মূল্য দিতে হবে, এবং সেই মূল্য আমরা মাথা পেতে নেব। আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করে থাকি, সুবিচার যদি মানুষ না পায় থাকে, তার জন্য আমাদেরকে মানুষ আদালত, জনগণের আদালতে, জনতার আদালতে যেতে হবে। দর্শকরা লিখছেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। নজরুল ইসলাম খান, নির্বাচনে না গেলে আসলে এই বিচার আপনারাই পাবেন কি করে, আর এই বিচার আওয়ামী লীগেরই করবেন কি করে? নিশ্চয়ই, আমরা তো নির্বাচনে যাব না বলি নাই কখনো। আমরা শুধু বলেছি যে নির্বাচন চাই আমরা, আর নির্বাচন মানেই হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে অসম্ভব। আমরা সে কারণে আমরা মনে করি যে নির্বাচনকালে একটা সহায়ক সরকার দরকার, যে সরকার নির্বাচনে সহযোগিতা করবে,
নির্বাচনকে প্রভাবিত করবে না। আমাদের কৌতূহল থাকবে আপনাদের এই রূপরেখা পাবার। অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম খান, ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বে। পরবর্তী পর্বে প্রশাসনের সঙ্গে সম্পর্ক ঝালাই এই বিষয়ে আলোচনা করবেন সাবেক সচিব মুফাজ্জল করিম, সাবেক স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ এবং সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান। সঙ্গে থাকবেন আপনিও।